আমরা আজকে শুরু করছি হচ্ছে পোস্ট সলিডিফিকেশন ফেজ ট্রান্সফরমেশন। ফেজ ট্রান্সফরমেশন দিয়ে আমরা একটু শুরু করছি। আমাদের সিলেবাস আমরা শেষের দিকে চলে আসছি। আমাদের আর একটু ট্রান্সফরমেশন একটু পড়লে আমাদের এটা শেষের দিকে হয়ে যাবে আমাদের অলমোস্ট। তো আমরা প্রথম যদি বলি পোস্ট ওয়েল্ড সলিডিফিকেশন ফেজ ট্রান্সফরমেশন যখন হয়, আমরা তো ফেজ ট্রান্সফরমেশন পড়েছি, আমরা অলরেডি মোটামুটি সবাই মোটামুটি ভালোই জানা আছে আমাদের। তো জাস্ট এটা কাইন্ড অফ রিভিউ টাইপেরই হবে আর কি। আমাদের পুরনো আমরা টুতে যা পড়েছি একটু আমরা জাস্ট মেমোরি জগ আপ করা আর কি। তো যেটা হচ্ছে যদি আমাদের ট্রান্সফরমেশন হয় সলিড স্টেটে, পোস্ট সলিডিফিকেশন ফেজ ট্রান্সফরমেশন কখন হবে? যখন সলিড স্টেটে হবে, ঠিক না? সলিড স্টেটে যদি আমাদের এরকম সলিডিফিকেশন হয়, তাহলে আমাদের যে মাইক্রোস্ট্রাকচার যেটা ছিল সলিডিফাইড যখন হলো, তখন যে আমাদের মাইক্রোস্ট্রাকচার যেটা ছিল, তখন সেই ফেজও চেঞ্জ হয়ে যেতে পারে, সেই মাইক্রোস্ট্রাকচারও চেঞ্জ হয়ে যেতে পারে। পরে আলটিমেটলি কি হবে? তার যে প্রপার্টি যেটা, সেই প্রপার্টিও আমাদের পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। প্রপার্টি বলতে হচ্ছে আমাদের মেকানিক্যাল প্রপার্টির কথা বলা হচ্ছে। মেকানিক্যাল প্রপার্টি আমাদের চেঞ্জ হয়ে যেতে পারে। তো আমরা মেইনলি স্টিলের দিকে আমরা ফোকাস করি, অন্যান্য অ্যালয় গুলো আমরা না দেখবো। আন্ডারগ্রেডে আমাদের এত কিছু দরকার নেই। আমরা একটা স্টেইনলেস স্টিল দেখবো, আর একটা হচ্ছে আমাদের জাস্ট প্লেন কার্বন স্টিল আমরা একটা দেখবো। একটা যদি অস্টেনাইটিক স্টেইনলেস স্টিল হয়, সেখানে আমাদের কি থাকবে? অস্টেনাইট হচ্ছে ম্যাট্রিক্স থাকবে, আর কিছু হচ্ছে আমাদের ডেল্টা আমাদের ফেরাইট থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অস্টেনাইটিক স্টেইনলেস স্টিল। আমরা এটুকু আমরা জানি। এখন যদি আমাদের নরমালি আমাদের কতটুকু ডেল্টা ফেরাইট থাকবে সেটাও আমাদের ইম্পর্টেন্ট, আমাদের কেমিক্যাল কম্পোজিশনের উপরে সেটা নির্ভর করবে। তো যদি খুব বেশি পরিমাণে ডেল্টা ফেরাইট থাকে, যদি 10% বা এরকম অ্যাপ্রক্সিমেটলি তার বেশি হয়, তাহলে হচ্ছে যে আমাদের ডেল্টা ফেরাইট বেশি থাকলে আমাদের ডাক্টিলিটি, টাফনেস, করোশন রেজিস্ট্যান্সের জন্য সেটা হার্মফুল। তো সাধারণত চেষ্টা করা হয়, আবার যদি 5% এর বেশি কম থাকে তাহলে সলিডিফিকেশন ক্র্যাকিং এর চান্স থাকে। তো নরমালি এগুলো প্লাস মাইনাস করেই আমার প্রপার্টি কি রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমরা একটা ভলিউম পার্সেন্টেজ ঠিক করা যায়। আমরা এত পার্সেন্ট ক্রোমিয়াম বা এত পার্সেন্ট নিকেল রেখে আমরা আমাদের অস্টেনাইটিক স্টেইনলেস স্টিলটা আমরা তৈরি করব। এখন একটা ফেজ ডায়াগ্রাম টার্নারি আমাদের দরকার নেই, জাস্ট এমনি দেখার জন্য যে আমাদের একটা আয়রন, ক্রোমিয়াম আর হচ্ছে আমাদের নিকেল, এই তিনটা দিয়ে আমাদের একটা টার্নারি ডায়াগ্রাম একটা অংশ দেখানো আছে। তো এখন আমাদের যে মেইন ফোকাস যেটা, সেখানে আসি। এখন আমাদের স্ট্রাকচার কি হচ্ছে? এখন এই জায়গায় আমরা একটা আমরা এখানে মনে করো একটা ভার্টিক্যাল সেকশন দেখতে পাচ্ছি। হ্যাঁ, মনে করো এখানে হচ্ছে 60 থেকে 70% মতো আয়রন ছিল, সেটার আমরা একটা ভার্টিক্যাল আমরা সেকশন যদি দেখি, তো সেইখানে যদি মনে করি আমাদের এদিকে হচ্ছে আমাদের এই ডান দিকে হচ্ছে আমাদের ক্রোমিয়াম বাড়তেছে, আর বাদ এদিকে হচ্ছে আমাদের নিকেল বাড়তেছে, ঠিক আছে? তো যদি এরকম একটা কন্ডিশন হয়, তো আমাদের এখন যদি আমরা চিন্তা করি আসলে এখানে কি ধরনের স্ট্রাকচার তৈরি হতে পারে, যদি আপনার জিনিসটা হচ্ছে আমাদের বেসিক্যালি আমরা এখানে দেখছি হচ্ছে ডেভেলপমেন্ট অফ ওয়েল্ড মেটাল মাইক্রোস্ট্রাকচার ইন অস্টেনাইটিক স্টেইনলেস স্টিল। অস্টেনাইটিক স্টেইনলেস স্টিলের মধ্যে আমরা দেখছি, যদি আমাদের এভাবে করে আমরা একটু ভাগ করে দিই, আমরা যদি এভাবে একটা ডিভিশন করি, এদিকে হচ্ছে আমাদের প্রাইমারি হচ্ছে আমাদের অস্টেনাইট, এদিকে প্রাইমারি হচ্ছে আমাদের আমরা ধরে নিলাম ফেরাইট। আচ্ছা, এফ দিয়ে লিখি। হ্যাঁ, ফেরাইট। তো ফেরাইটটা হচ্ছে কোন দিকে? যেদিকে আমাদের ক্রোমিয়াম বেশি আছে। আর অস্টেনাইটটা কোন দিকে স্টেবল হচ্ছে? যেদিকে আমাদের নিকেল বেশি আছে। তো এখন আমরা তো এগুলো পড়েছি যে অস্টেনাইট, ফেরাইট, ক্রোমিয়াম বা নিকেলকে কে স্টেবিলাইজ করে, এগুলো আমরা পড়েছি। তো মানে এই কোর্সে না, আমরা অন্য কোর্সে পড়েছি। তো এখন আমরা যদি দেখি জাস্ট এখন যদি আমাদের হয় এখানে মাইক্রোস্ট্রাকচার কি হতে পারে, যদি আমাদের বাঁদিকে এই জায়গাতে আমাদের একটা কম্পোজিশন হয়, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা হবে অস্টেনাইট, ডেনড্রাইট গুলো তাহলে হবে আমাদের অস্টেনাইট। তার মানে আমাদের সলিডিফিকেশন যখন হবে প্রাইমারি অস্টেনাইট আমাদের সলিডিফাই করলো। সলিডিফাই যদি আমাদের প্রাইমারি অস্টেনাইট যদি আমাদের সলিডিফাই করে, ঠিক আছে, তাহলে ডেনড্রাইট গুলো হবে অস্টেনাইটের। তাহলে ফেরাইট কোথায় যাবে? ফেরাইট তো অবশ্যই আছে, ফেরাইট গুলো যাবে হচ্ছে এই ডেনড্রাইট গুলোর মাঝখানে, এই জায়গাগুলোতে আমাদের ফেরাইট গুলো যাবে। ফেরাইট গুলো যদি যায় তাহলে এটাকে আমরা, এই ফেরাইটটাকে আমরা কি বলতে পারি? ইন্টারডেনড্রাইটিক ফেরাইট আমরা তাকে বলতে পারি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টারডেনড্রাইটিক ফেরাইট। এখন যদি আমাদের কোনো কারণে আমাদের ক্রোমিয়াম বেশি থাকে, এটা হচ্ছে আমাদের যখন নিকেল আমাদের বেশি থাকবে, যখন আমাদের নিকেল পার্সেন্টেজ অনেক হাই থাকবে, তখন হচ্ছে এই ঘটনা। যখন আমাদের ক্রোমিয়াম বেশি থাকবে তখন কি ঘটবে? ক্রোমিয়াম যদি বেশি থাকে তাহলে হচ্ছে আমাদের আমাদের এদিকে আমরা শিফট করে যাচ্ছি, রাইট সাইডে আমরা শিফট করে যাব। তখন আমাদের মাইক্রোস্ট্রাকচারে কি থাকবে? আমাদের এরকম বেশ কিছু হচ্ছে আমরা এরকম ফেরাইট পাবো। এই ফেরাইট পাচ্ছি আমরা এখানে। হ্যাঁ, এই কালোগুলো দিয়ে, যেটা হচ্ছে সাদাটা হচ্ছে অস্টেনাইট,
আর কালোটা হচ্ছে ফেরাইট, ঠিক আছে? তাহলে আমরা এরকম কিছু আমরা ফেরাইট পাচ্ছি। এই ফেরাইট গুলো যেটা পাচ্ছি, এই ফেরাইট গুলোকে বলা হচ্ছে ভার্মিকুলার ফেরাইট। এটা ওয়ার্ম টাইপ, এরকম মনে করো। এটা হচ্ছে বলা হচ্ছে ভার্মিকুলার ফেরাইট। ফেরাইট গুলো থাকলো ভার্মিকুলার, আর আরেকটা হতে পারে আমাদের ল্যাথ শেপেরও হতে পারে। হ্যাঁ, ফেরাইটটা ২ রকমের শেপ হতে পারে। কেন ২ রকম শেপ হয় সেটা হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশনের উপরে, সেটা আমরা দেখব একটু পরে। তো এখন হচ্ছে আমরা ২ রকম ভাবে আমরা ফেরাইট তৈরি করতে পারি। এগুলো তোমরা আরো 4-1 এ পড়ো। 4-1 এ আমাদের স্টিলের উপরই ফেজ ট্রান্সফরমেশন নিয়ে একটা কোর্স আছে। ঠিক আছে? হিট ট্রিটমেন্ট এন্ড ফেজ ট্রান্সফরমেশন, এরকম কি যেন নামটা ভুলে গেছি। ওইখানে তোমরা আরো ডিটেইলস পড়বা ফেরাইটের উপরে। আমরা MMA 475 না, 475 তো কম্পোজিট। 443 সরি 443 মেটালিক অ্যালয়েস এন্ড ম্যাটেরিয়ালস। না, এটা ওটা এরকম কি টাইটেল? 445 ওটা 445, ওটা 42 তে পড়বা। 443 তে পড়বা। তো এখন যেটা আসি, আ 443 টা হচ্ছে কি জানি? ফেজ ট্রান্সফরমেশন এন্ড না, কি জানি আমি ভুলে গেলাম। হিট ট্রিটমেন্ট এন্ড ফিজিক্যাল মেটালার্জি এন্ড হিট ট্রিটমেন্ট অফ স্টিলস। হ্যাঁ, ওখানে এই পড়বা। টাইপ। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা আপাতত জেনে রাখি, যখন আমাদের নিকেল বেশি থাকবে তখন আমরা জানি কি, তখন অস্টেনাইট হচ্ছে আমাদের প্রাইমারি, অস্টেনাইট ডেনড্রাইট হচ্ছে আমাদের অস্টেনাইট্রেট ডেনড্রাইট হবে। তার ফেরাইট গুলো কোথায় যাবে? এই ডেনড্রাইট গুলো মাঝখানে যাবে। মাঝখানে যাবে, এটা হচ্ছে আমাদের ইন্টারডেনড্রাইটিক ফেরাইট হবে। এখন কেন এটা মাঝখানে গেল, কেন এগোলো, এটা আমার নিজেরও আমি এখন এই মুহূর্তে বলতেও পারবো না। যদি জিজ্ঞাসা করে, এটা আরো ওটা আমাকে ফিজিক্যাল মেটালার্জি বই আরো ঘেটে আমাদেরকে আরো করতে হবে। তো আপাতত আমাদের এটা জানার দরকারও নেই। আমাদের জানা দরকার ফেজ এক্স সলিউশন টাইপ। হ্যাঁ, আমাদের সলিডিকশন ফ্রন্টে আমাদের সলিড রিজেক্ট হচ্ছে। কিন্তু আমাদের আপাতত দরকার নেই। ঠিক আছে? এগুলো আমাদের দরকার নেই। আর হচ্ছে তোমার কিছু আন্ডার কুলিং থাকবে ডেন্টাল টিপে। তো এগুলো আমাদের দরকার নেই। আমাদের এই কোর্সের অংশ না। তো আমাদের এই কোর্সের অংশ হচ্ছে, যদি আমাদের নিকেল বেশি থাকে তাহলে আমাদের অস্টেনাইট হিসেবে আমরা প্রাইমারি ফেজ পাবো অস্টেনাইট ডেনড্রাইটটা তাহলে অস্টেনাইটের হবে। এই দুটার মাঝখানে হচ্ছে আমাদের ফেরাইট গুলো আসবে। এই ফেরাইটের নাম দেবো আমরা ইন্টারডেনড্রাইটিক ফেরাইট। যদি আমাদের ক্রোমিয়াম বেশি থাকে তাহলে আমাদের প্রাইমারি ফেরাইটটা হচ্ছে প্রাইমারি ফেজ হিসেবে, তখন আমরা তাকে পাবো। এইভাবে করে যখন আমাদের ফেরাইট আমরা যখন পেলাম, এই ডেনড্রাইট গুলো আসলো, ফেরাইটে যখন আসলো, অস্টেনাইট গুলো তার মাঝামাঝি জায়গাগুলোতে অস্টেনাইট চলে যাবে। কেন অস্টেনাইট যাবে, কেন ফেরাইট যাবে, সেটা আমাদের জাস্ট সিম্পল, আমরা ফেজ ডায়াগ্রাম আমরা জানি। আমরা জাস্ট ফেজ ডায়াগ্রাম আমাদের কি বলে, সলিড রিজেক্ট হয় না? যখন আমাদের কুলিং করতে থাকে তখন আমাদের সলিড রিজেক্ট হতে থাকবে, আমাদের কম্প্রেশন চেঞ্জ হতে থাকবে। এর বাইরে আপাতত আমাদের জানার দরকার নেই। আরেকটা হচ্ছে আমাদের ডেনড্রাইট যদি থাকে, ডেনড্রাইট টিপের আন্ডার কুলিং বলে একটা জিনিস আছে, সেইখানে কুলিং রেটের চেঞ্জ হওয়ার কারণে আমাদের এই কিছু ট্রান্সফরমেশন ঘটবে। তো এখন আমরা ওগুলো বাদ দিই, ওগুলো আমাদের দরকার নেই। তো এখন আমরা যদি এটা আসলো, এখন হচ্ছে ভার্মিকুলার হবে না ল্যাথ হবে, সেটা অন্য একটা ইস্যু। সেটা হচ্ছে ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশন উপরে, সেটা আমরা দেখতেছি একটু পরে। তো এখন আমাদের এরকম করে তৈরি হলো। তৈরি হলে আমাদের ভার্মিকুলার হোক বা ল্যাথ শেপের হোক, আমরা ফেরাইট পাবো। মাঝামাঝি যে জায়গাগুলো আছে, সেই সাদা পুরো জায়গাগুলো হচ্ছে আমাদের অস্টেনাইট হিসেবে আমাদের তখন থেকে যাবে। ঠিক আছে? তাহলে ওয়েল মেটাল ফেরাইটের মরফোলজি কয় রকমের হতে পারে? হৃদয় সাহা, জি স্যার। তাহলে ওয়েল মেটাল ফেরাইটের মরফোলজি কয় রকমের হতে পারে? 3 রকমের, ঠিক না? জি স্যার। একটা হচ্ছে, বলো স্যার, ইন্টারডেনড্রাইটিক ফেরাইট, ভার্মিকুলার ফেরাইট, আরেকটা হচ্ছে ল্যাথ শেপের। হ্যাঁ, ল্যাথি ফেরাইট। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। মিউট করে ফেললাম, ইকো হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা আসি যে আমরা আরেকটু আস্তে আস্তে যাই। যদি আমাদের নিকেল বেশি থাকে, মানে আমাদের যে একটু আগে যে আমরা যে ডায়াগ্রামটা দেখলাম, ফেজ ডায়াগ্রামের একটু বাম দিকে যেটা ছিল লেফট সাইডে, নিকেল যদি বেশি থাকে তাহলে হচ্ছে আমাদের অস্টেনাইট আমরা পাবো। ঠিক আছে, ভেরি গুড, আমরা এটা অলরেডি দেখে ফেলেছি। এখন আমাদের ফেরাইটও আমরা দেখে ফেলেছি। কি ছিল? একটা অ্যালয় যেখানে ক্রোমিয়াম রিচ হবে, মানে ডান দিকে, মানে ওই ডায়াগ্রামের ডান দিকে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের ডেল্টা ফেরাইট পাবো। ফেরাইট হচ্ছে ডেল্টা ফেরাইট বিসিসি আমরা পেলাম। এখন এই যে ডেল্টা ফেরাইট যেটা আসলো, ফেরাইটের ডেনড্রাইট গুলোর কোর যেটা, কোরে কি থাকবে? ক্রোমিয়াম বেশি থাকবে, তাই না? সলিউশন হচ্ছে ক্রোমিয়াম বেশি থাকবে। আস্তে আস্তে তার যখন আমি টেম্পারেচার যখন কমতে থাকবে, যত কুলিং হতে থাকবে, তখন কি হবে? আস্তে আস্তে তার বাইরে যে লেয়ার গুলো জমা হবে, সেগুলো থেকে ক্রোমিয়াম সেম অ্যামাউন্ট থাকবে না কম অ্যামাউন্টের থাকবে? কম অ্যামাউন্টের থাকবে। ঠিক আছে? আমাদের জানি কি, একটার উপর একটা যখন আমাদের হয়, হোমোজেনাস কোনোদিনও হবে না। আমাদের কি হবে? আমাদের এইভাবে করে আমরা যদি যাই, গ্রেডিয়েন্ট থাকবে একটা, ঠিক না? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট থাকবে না? আমাদের কনসেন্ট্রেশন একটা গ্রেডিয়েন্ট অবশ্যই থাকবে। ইয়েস স্যার। হ্যাঁ,
তো আচ্ছা ঠিক আছে, তার মানে কি আস্তে আস্তে আউটার শেলে আমাদের ক্রোমিয়াম কম থাকবে। যদি ক্রোমিয়াম কমতে থাকে তাহলে কি হবে? ক্রোমিয়াম কমতেছে তখন কি ঘটনা ঘটবে? মনে করো করোশন রেজিস্ট্যান্স কমতে থাকবে। না ফেজ ডায়াগ্রামে আসো, ট্রান্সফরমেশনে আসো, প্রপার্টিতে না। আউটার মনে করো আমাদের এরকম করে আমাদের ক্রোমিয়াম আছে, হ্যাঁ আমাদের একটা মনে করো একটা ডেনড্রাইট ধরলাম, এটা একটা ডেনড্রাইট ধরলাম, হ্যাঁ এটার ভিতরে আমাদের এই জায়গাটাতে ক্রোমিয়াম বেশি, আস্তে আস্তে বাইরের দিকে ক্রোমিয়াম কমতেছে, এটা হচ্ছে আমাদের ক্রোমিয়াম বেশি, এখানে আমাদের কি হবে? আমাদের ডেল্টা ফেরাইট। আর যদি ক্রোমিয়াম আস্তে আস্তে যখন কমতে থাকবে, কনসেন্ট্রেশন কমতে থাকবে, তখন আস্তে আস্তে কি ফর্ম করতে থাকবে? তখন আস্তে আস্তে অস্টেনাইট অস্টেনাইট তৈরি হতে থাকবে। তার মানে আস্তে আস্তে বাইরের শেলের দিকে যখন যাব আমরা অস্টেনাইট পাবো। যে আমাদের এই কারণে আমরা হচ্ছে এই যে আস্তে আস্তে যখন স্ক্যাটালনের বাইরের দিকে যখন আমরা যাব তখন আমরা অস্টেনাইট পাচ্ছি। ঠিক আছে? কেন অস্টেনাইট পাচ্ছি? কারণ আমাদের যখন আমাদের সলিডিফিকেশন হতে থাকে আস্তে আস্তে যত আমরা বাইরে যেতে থাকি তখন আমাদের কি হতে থাকে? আউটার শেলে আমাদের কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট আমাদের থাকবে। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট যদি থাকে সেই জায়গায় আমাদের কি হবে? ফেজ আমাদের অন্য ফেজ তৈরি হতেই পারে না? আমরা এগুলো টুটুতে আমরা এটা আমরা সবসময় আইডিয়াল ধরে নিচ্ছি, আমরা আইডিয়াল ফেজ ডায়াগ্রাম আইডিয়াল, কিন্তু আসলে তো কি হয় আমরা তো সেটা টুটুতেই পড়ে আসছি। ফেজ ট্রান্সলেশন যখন হবে তখন কি করবে? ফেজ ডায়াগ্রামে কি হবে? আমাদের যদি আমাদের একটা ফেজ ডায়াগ্রাম থাকে আমাদের আস্তে আস্তে কম্পোজিশন আমাদের সব চেঞ্জ হতে থাকবে না? কম্পোজিশন যদি চেঞ্জ হতে থাকে তার মানে কি আমাদের সলিড লিকুইড সবই তো আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের কি পরিমাণ সলিড রিজেক্ট করতেছে, সলিড রিজেক্ট করবে সেটা নির্ভর করবে কার উপরে? ডিফিউশনের উপরে। ডিফিউশন কার উপরে নির্ভর করবে? টেম্পারেচারের উপরে। টেম্পারেচার কার উপর নির্ভর করবে? তোমার কুলিং রেটের উপরে, তাই না? তাহলে আমাদের ওয়েল্ডিং এর মানে কি? ওয়েল্ডিং এ আমাদের কুলিং রেট সম্পূর্ণ ডিফারেন্ট। অবশ্যই এটা আমাদের নরমাল সলিডিফিকেশন না, ডিফারেন্ট। কিন্তু আসলে আমাদের যখন হবে আমাদের সলিড গুলো লেয়ার বাই লেয়ার হবে। ঠিক আছে? আমরা তাকে এত সময় দেব না যে সে হোমোজেনাসলি পুরোটা আমাদের সলিড এ ইজ মানে সলিড এ। আমরা পড়বো হচ্ছে হাইড্রোজেন রিঅ্যাকশনের মতো। সলিড এ হচ্ছে সলিড এ থাকলো, তার বাইরে থাকবে আস্তে আস্তে এ প্রাইম, তার বাইরে এ ডাবল প্রাইম, তার বাইরে এ ট্রিপল প্রাইম, তার বাইরে যে বি। ঠিক আছে? আচ্ছা যাই হোক, এখন আমরা আসি আপন কুলিং ডেল্টা এবং এই টু ফেজ রিজিয়নে যখন কুলিং হচ্ছে আউটার, এই কথাগুলো এখানে বলা হচ্ছে, হ্যাঁ যে আউটার পোর্শন অফ দ্য ডেনড্রাইটস হ্যাভিং লেস ক্রোমিয়াম ট্রান্সফর্মস টু অস্টেনাইট, thus leaving behind chromium rich skeleton. chromium rich skeleton, chromium rich skeletonটা কার? এটা হচ্ছে আমাদের ফেরাইটের, ডেল্টা ফেরাইটের as the dendrite core. ডেনড্রাইটের কোর হিসেবে তারা থেকে যাবে। স্যার ফেজ ডায়াগ্রাম নিয়ে যান তো। ফেজ ডায়াগ্রামের যে বাইনারি সেকশন তার সিউডো বাইনারি সেকশন। আমি ফেজ ডায়াগ্রাম নিয়ে আমার আর টার্মের শেষের দিকে আমি আর এখন আর অত সময় দেব না। তুমি নিজে পড়ে নিও, আমি বই কপি দিয়ে দেবো, নিজে পড়ে নিও, হ্যাঁ বা কোনো পরে আমাকে কোশ্চেন করো, কিন্তু এখন আমরা যাব না। ঠিক আছে? আমাদের কারণ এই আমার সিলেবাস শেষ করতে হবে এখন, ওইটা এই মুহূর্তে আমার মেইন টার্গেট। তো এখন হচ্ছে আমাদের এখন হচ্ছে তার মানে এটা হচ্ছে আমাদের ফেরাইট, এর বাইরে আমাদের থাকবে হচ্ছে আমাদের অস্টেনাইট। এই যে স্ট্রাকচার যেটা তৈরি হলো সেটা হচ্ছে আমাদের ভার্মিকুলার। এখন ল্যাথ শেপেরও হতে পারে। কেন ল্যাথ শেপ হবে, ভার্মিকুলার হবে না ল্যাথ হবে সেই জিনিসটা নির্ভর করবে আমাদের কিছু কোন প্লেনের সাথে কোন প্লেনের ওরিয়েন্টেশন কেমন তার উপরে, মানে প্রায়র অস্টেনাইটের সাথে। তো সেটা আমরা দেখতেছি একটু পরে। এখন আমাদের ওয়েল্ডের মাইক্রোস্ট্রাকচারে যাই। এখন আমাদের এইখানে হচ্ছে আচ্ছা এইটা তো নিশ্চয়ই ক্রোমিয়ামই হবে, এইটা নিকেলই হবে, হ্যাঁ আচ্ছা। যদি আমরা একটা 310 স্টেনলেস স্টিল, আমরা জানি না বিভিন্ন রকমের নাম আছে, 316 304, আমরা স্টেনলেস স্টিলের বিভিন্ন রকমের নাম আমরা জানি না। यस স্যার। হ্যাঁ, তো এখন আছে 310 একটা স্টেনলেস স্টিল, সেখানে হচ্ছে 25% ক্রোমিয়াম 20% নিকেল, বাকিটা হচ্ছে আমাদের আয়রন ইন জেনারেল ধরে নিলাম। তো এখন কম্পোজিশনটা হচ্ছে আমাদের যদি এখানে ডায়াগ্রাম দেখি এটা হচ্ছে আমাদের এদিকে পড়ছে, মানে অস্টেনাইট রিজিয়নে আমাদের পড়ছে, তার মানে সলিডিফিকেশন হবে প্রাইমারি আমাদের অস্টেনাইট হিসেবে তারা সলিডিফিকেশন হলো। সলিডিফিকেশন হলে আমরা এইখানে যে মাইক্রোস্ট্রাকচার দেখলাম, এই মাইক্রোস্ট্রাকচার দেখে প্রথমে আমাদের কি মনে হচ্ছে বলো তো? প্রথম কথাটা কি মনে হয়? আমাদের যে ওয়েল পুল হলো, ওয়েল পুলের শেপটা কি হবে? আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবা। অনেক 39 यस স্যার। বলো তো ওয়েল পুলের শেপটা কি হচ্ছে? এই মাইক্রোস্ট্রাকচার দেখে আমরা কি বলতে পারতেছি ওয়েল পুলের শেপটা কি হবে? স্যার এলিপ্টিক্যাল শেপ। হ্যাঁ, টিয়ার ড্রপের মতো স্যার, এলিপ্টিক্যাল অনেকটা। এলিপ্টিক্যাল না, আমাদের শেপ দুইটা, একটা হচ্ছে টিয়ার ড্রপ আর একটা হচ্ছে এলিপ্টিক্যাল। ও সরি স্যার, তাহলে টিয়ার ড্রপের মতো আর কি। টিয়ার ড্রপের মতো হলো। আচ্ছা ঠিক আছে, কেন টিয়ার ড্রপ হলো?
কেন মনে হলো? তুমি কি এটা দেখে বলছো, এই যে এখানে ছবিটা দেখে বলছো, নাকি এখানকার মাইক্রোস্ট্রাকচার? কুলিং রেটের উপর ডিপেন্ড করতেছে স্যার। না না না, তুমি অ্যানসারটা দিয়েছো কি আমাকে এই ছবিটা দেখে, নাকি এই মাইক্রোস্ট্রাকচারের ভিতরের অংশটুকু দেখে? স্যার দুইটাই। দুইটাই। আচ্ছা ঠিক আছে, আমি এখন বাদিকেরটা আমরা ক্লিয়ার হলাম, ঠিক আছে। এটা এটা যা দেয়া আছে তুমি সেটা রিপিট করেছো। এখন ভিতরেরটা দেখে বলো কেন এটা টিয়ার ড্রপ? স্যার হচ্ছে কুলিং রেটের উপর ডিপেন্ড করে হচ্ছে স্যার আমরা দুই ধরনের হচ্ছে এরকম না না, স্ট্রাকচার আমি পাই। কোশ্চেন সেটা বলিনি। তুমি মাইক্রোস্ট্রাকচারটা দেখে বলো এটা টিয়ার ড্রপ কেন। স্যার বলতে পারতেছি না এটা। আচ্ছা ঠিক আছে। মাহফুজুর রহমান, রোল 18, তুমি কি বলবে? আমিও বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে। রাফাত হোসেন, অঙ্কন। এই তোমাদের আজকে এত কম কেন? তোমাদের কি কোনো ক্লাস টেস্ট আছে? স্যার স্যার আমাদের আজকে এমএম ফাউন্ডারি 346 ডিজাইন আছে। রিপোর্টের প্রেজেন্টেশন আছে। 347 346 346 ও, ওটা কি আজকে ফাইনাল কুইজ? স্যার প্রেজেন্টেশন আর ভাইভা আর কি স্যার, এই আচ্ছা জন্য ঠিক আছে, আমি জাস্ট 30 সেকেন্ডস আছি, তোমরা একটু চিন্তা করো, একটু নিজেরাই জাস্ট। হ্যাঁ সরি, আম ব্যাক। তো বলো তো কি, কে বলবা? কোনো কিছু কি পেলা চিন্তা করে? স্যার আমি বলবো। আহ আচ্ছা, আরেকজনকে বলে জিজ্ঞাসা করে থাকি। আমিনুল ইসলাম, না আমিনুল ইসলাম না, থাক। আমিনুল ইসলাম তো না, একটু নেটের সমস্যা থাকে। আর কেউ কিছু বলতে চাও? অদিত্য, অর্ণব? আচ্ছা, ওর মনে হয় মাইকের সমস্যা আছে। হ্যাঁ বলো সুমিত, বলো। এখানে যে কলামনার গ্রেন গুলো দেখা যাচ্ছে স্ট্রেট কলামনার গ্রেন, সুতরাং এটা টিয়ার ড্রপের সাথে মিলে যাবে, সুতরাং এটা ফাস্ট ওয়েল স্পিড হবে। এই যে আমরা যদি এভাবে দেখি, এই যে এরকম করে পারপেন্ডিকুলার কলামনার গ্রেন গুলো এরকম পারপেন্ডিকুলার থাকবে না, আমরা জানি কি এই যে আমাদের গ্রোথ ফ্রন্টের সাথে এরকম এগুলো এরকম সব পারপেন্ডিকুলারলি থাকবে না। এখানে আমরা একদম হুবহু পারপেন্ডিকুলারলি পাচ্ছি না। এটা দেখে বোঝাচ্ছে এটা হচ্ছে আমাদের টিয়ার ড্রপ। যদি এরকম একটু বাঁকানো থাকতো তাহলে আমরা কি বলতাম, সেটা ছিল আমাদের ইলেকট্রিক্যাল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টিয়ার ড্রপ। আমরা এগুলো দেখেই বলে দেবো। এগুলো কিন্তু মনে রাখতে হবে পরীক্ষায়, কোনো মুখস্থ করার কিছু নাই, জাস্ট মনে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা যদি সেন্টার লাইন বরাবর, আমরা যদি একটা সেন্টার লাইন যদি নেই, সেন্টার লাইন বরাবর মাইক্রোস্ট্রাকচার যদি আমরা দেখি, এই যে আমাদের সেন্টার লাইন, এই সেন্টার লাইন বরাবর মাইক্রোস্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে আমরা এখানে কি পাবো? আমাদের অস্টেনাইট ম্যাট্রিক্স থাকবে, তার মাঝে মাঝে এই যে এগুলো দেখতে পাচ্ছি না, এগুলো হচ্ছে আমাদের ইন্টারডেনড্রাইটিক ডেল্টা ফেরাইট। ঠিক আছে, এখন আমরা যাই 309, আরেকটা স্টেনলেস স্টিলে গেলাম। ক্রোমিয়াম 23%, আগেরবার ক্রোমিয়াম কত ছিল? 25%। নিকেল ছিল 20%। এখানে নিকেল হচ্ছে, আগেরটা ছিল 25 দিলাম না, হ্যাঁ 25% ক্রোমিয়াম আর 20% ছিল। আর এখানে হচ্ছে 23% ক্রোমিয়াম, 14% নিকেল। কম্পোজিশনটা একটু শিফট হয়ে কোথায় চলে গেল? এটা একটু আমাদের ডান দিকে চলে গেল, আমাদের এদিকে চলে আসবে। এদিকে যদি থাকে তাহলে আমাদের হচ্ছে কি চলে আসবে? এখানে আমাদের ফেজ হিসেবে আসবে হচ্ছে ডেল্টা ফেরাইট, আমাদের চলে আসবে। ডেল্টা ফেরাইট যদি থাকে আমাদের মাইক্রোস্ট্রাকচারটা এরকম হবে। তবে তোমাদের পরীক্ষায় আমি যেটা হচ্ছে যে তোমাদেরকে হুবহু এরকম দিয়ে যে ভিতরে কি ফিচার আছে কি আছে সেগুলো রিভিল করতে কিন্তু বলবো না, মানে এতটা প্যানিক হও না পরীক্ষায়। হ্যাঁ, তো মানে যেটা হচ্ছে যে দেখে, কারণ আমাদের তো প্রিন্ট আউট যদি না সরি যদি অনলাইনে পরীক্ষা হয় তাহলে তো বেটার ছবি পাবা, না হলে নরমালি যদি হলে পরীক্ষা হয়, আমরা ফিজিক্যালি যদি পরীক্ষা দিই তাহলে কি হয়, ছবিগুলো অনেক সময় ফটোকপি করা থাকে, কত ভালো আসে না, ঠিক না? তো সেসব কথা চিন্তা করে তোমাদেরকে আমি কখনোই বলবো না যে এইখানে ভিতরে ভিতরে কি কি আছে, কি কি শেপ দেখা আছে ওগুলো রিভিল করো। আমি যেটা বলবো যে এইখানে যে এরকম একটা ছবি আছে, এই ছবি দেখে আমি কি পাচ্ছি। তো একইভাবে আমি হচ্ছে মনে করি এখানে পেলাম অস্টেনাইট আর ফেরাইট, আর ওখানে আমরা পাবো অস্টেনাইট ফেরাইট। জাস্ট হচ্ছে আমাদের ওইখানকার অস্টেনাইটটা ছিল ইন্টারডেনড্রাইটিক অস্টেনাইট, সরি ইন্টারডেনড্রাইটিক ফেরাইট। এখানে হচ্ছে আমাদের ভার্মিকুলার বা ল্যাথ শেপের ফেরাইট। এর বাইরে আমাদের আর কিছু বলা লাগবে না। এখন একজন করলো কি, কাও এবং লি, তারা একটা এক্সপেরিমেন্ট করলো। তারা করলো কি, ওয়েলিংটাকে হচ্ছে লিকুইড টিনের মধ্যে কোয়েঞ্চ করছে।
ওয়েল্ডিং করার সময় ওইটাকে লিকুইড টিনের মধ্যে কোয়েঞ্চ করে 309 স্টেনলেস স্টিলকে তারা একটু দেখলো, দেখে তারা দেখলো যে এই যে আমাদের যে আগে যে ডেনড্রাইট গুলো যেগুলো ছিল, আমাদের যে মাইক্রোস্ট্রাকচারে যা ছিল, সেগুলো আস্তে আস্তে ভেঙে সেখান থেকে আমাদের পুরো ডিফারেন্ট আমরা মাইক্রোস্ট্রাকচার একটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে। হতে পারে আমাদের কিছু ডেনড্রাইট ফেরাইট ছিল বা যা ছিল, বা আয়রনের ডেল্টা ফেরাইট ছিল, এই কি বলতেছি ডেল্টা ফেরাইট ডেনড্রাইট ছিল। ডেনড্রাইট গুলো আমাদের ওখান থেকে চেঞ্জ হয়ে আমাদের ভার্মিকুলার ফেরাইট হয়ে গেল, আমাদের কিছু ট্রান্সফরমেশন ঘটলো। এরকম কিছু ট্রান্সফরমেশনও আমাদের ঘটতে পারে, ঠিক আছে? তো ফেরাইটটা আসলে কিভাবে তৈরি হচ্ছে, আমরা অক্সাইড বা অন্য কিছু পড়বো না, আমরা শুধু ফেরাইটটা একটু দেখবো। হ্যাঁ, ফেরাইটটা কিভাবে তৈরি হচ্ছে? অ্যাজ দ্য ক্রোমিয়াম নিকেল রেশিও বাড়ছে, মানে ক্রোমিয়াম বাড়ছে, ratio of the lattice shaped ferrite to total ferrite does not change significantly even though both increases. এটা এই কথাটা আমরা বাদ দিই, আমরা জাস্ট হচ্ছে এই কথাটা আমাদের দরকার নেই। প্রথমে হচ্ছে আমাদের অস্টেনাইট ফার্স্ট গ্রোস এপিটেক্সিয়ালি ফ্রম, আমরা এপিটেক্সিয়ালি গ্রোথ আমরা পড়ে আসছি, ঠিক তাই না? এপিটেক্সিয়ালি গ্রো করবে অস্টেনাইট গ্রো করবে কোত্থেকে? প্রায়র যে প্রায়র অস্টেনাইট গ্রেন, মানে প্রায়র অস্টেনাইট গ্রেন মানে কি, আমাদের বেস মেটালে যে আমাদের অস্টেনাইট ছিল সেই অস্টেনাইট থেকে আমাদের সেটা তৈরি হলো। তাহলে কোথায় তৈরি হবে? আমাদের যে পুল বাউন্ডারিতে, ফিউশন জোন যেটা, সেটা বাউন্ডারিতে তৈরি হবে। অস্টেনাইট তৈরি হওয়ার পরে তারপরে আস্তে আস্তে কে তৈরি হবে? আমাদের বিসিসি, আমাদের ডেল্টা ফেরাইট, তারপরে আস্তে আস্তে নিউক্লিয়েট হওয়া শুরু করবে। কোথায় তৈরি হবে? ওই যে সলিডিফিকেশন গ্রোথ ফ্রন্ট যেটা, সেই ফ্রন্টের মধ্যে আমাদের তৈরি হবে। প্রায়র প্রথমে কি হবে? প্রায়র যে অস্টেনাইট বেস মেটালের, সেখানে হচ্ছে আমাদের অস্টেনাইট, আরেকটা আমাদের অস্টেনাইট তৈরি হলো এপিটেক্সিয়ালি। তারপর সেখানে হচ্ছে আমাদের কে তৈরি হবে? অস্টেনাইট তৈরি হওয়ার পরে এখানে একটা অস্টেনাইট তৈরি হলো, তারপরে আমাদের ফেরাইট, তারপরে সেখানে আমাদেরকে আস্তে আস্তে সে নিউক্লিয়েট করবে। এখন ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশন অর রিলেশনশিপ বিটুইন ডেল্টা ফেরাইট এন্ড দ্য অস্টেনাইট ডিটারমাইন্স দ্য ফেরাইট মরফোলজি। এইটাকে যেটা বলছিলাম, ভার্মিকুলার হবে না ল্যাথ শেপের হবে, সেই জিনিসটা নির্ভর করবে হচ্ছে আমাদের এই যে অস্টেনাইট যেটা তৈরি হলো এবং ফেরাইট যেটা হলো, তাদের মাঝখানে ক্রিস্টালোগ্রাফিক রিলেশনশিপ, তারা কিভাবে ওরিয়েন্টেড হয়ে আছে সেটার উপরে তারা নির্ভর করবে। যদি আমাদের এই ফেরাইটের যে ক্লোজ প্যাক প্লেন গুলো যদি আমাদের অস্টেনাইট যেটা ছিল অস্টেনাইটের সাথে যদি প্যারালালি থাকে, তাহলে হচ্ছে আমাদের ভার্মিকুলার ফেরাইট হবে, ঠিক আছে? যদি এখানে হচ্ছে অন্য একটা রিলেশন থাকে, এই টাইপের রিলেশন থাকে, যেটাকে কেএস বলে, কেএস হচ্ছে কুর্দমফ স্যাক্স মনে হয়, আমি নামটা পুরোপুরি মনে নেই, এটা মনে হয় কুর্দমফ স্যাক্স বা এরকম কিছু একটা, কিছু এরকম যদি কিছু রিলেশনশিপ থাকে, এইটা কি আমাদের জানার দরকার নেই, আমরা শুধুমাত্র এইটুকুই মনে রাখি এটা একটা রিলেশনশিপ। এটা আমরা আন্ডারগ্রেডে আমরা একেবারেই পড়বো না। হ্যাঁ, মাস্টার্সে যদি ফিজিক্যাল মেটালজি পড়ো তখন আমাদের কখন পড়বো আমরা। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে এই টাইপের রিলেশনশিপ যদি থাকে, নাকি তোমরা পড়ে আসছো? না স্যার। আচ্ছা, এরকম পড়েনি, কিন্তু স্যার আমরা মার্টেনসাইটের হ্যাবিট প্লেনের সাথে অস্টেনাইটের প্লেনের রিলেশন, বোধহয় 1-1 সাথে 5-1 এরকম কিছু একটা রিলেশন পড়ে এসেছি। আচ্ছা, ঠিক আছে। এগুলো হচ্ছে যে এই যে কেন এই যে কুর্দমফ, আমি নামটা পুরোপুরি মনে নেই, কুর্দমফ স্যাক্স মনে হয় নামটা, কেএস রিলেশনশিপ এরকম কিছু হচ্ছে, তার পার্টিকুলার কিছু এরকম ওরিয়েন্টেশন যদি আমরা থাকে, তাহলে হচ্ছে আমাদের তখন দেখা যাচ্ছে যে এটা ল্যাথ শেপের হয়। কারণ কি? তখন হচ্ছে যে আমাদের ট্রান্সফরমেশনটা হবে হচ্ছে অস্টেনাইট যেটা ছিল, অস্টেনাইটের হ্যাবিট প্লেন, হ্যাঁ, অস্টেনাইটের হ্যাবিট প্লেন থেকে ডেনড্রাইটের ভিতর হবে। তখন হচ্ছে যে আমাদের শেপটা হবে হচ্ছে আমাদের মরফোলজি, মানে কি আমাদের শেপ, ঠিক না? তখন সেটা হচ্ছে আমাদের ল্যাথ শেপের হবে। যদি আমাদের ওরকম না হয়ে যদি আমাদের অন্য কিছু থাকে যেখানে কেএস রিলেশনশিপ নাই, যেরকম মনে করো একটা ক্লোজ প্যাক প্লেন হচ্ছে আমাদের অস্টেনাইটের গুলোর সাথে ক্লোজ প্যাকের সাথে প্যারালালি আছে, সেইখানে হচ্ছে আমাদের একটা প্ল্যানার ইন্টারফেস দিয়ে আমাদের হবে, কি বলে হবে বলতেছে যে গ্রোথ হবে, সেটা হচ্ছে আমাদের ভার্মিকুলার ফেরাইট। তো আমাদের দুই রকমের ফেরাইট আমরা পাবো, হয় ভার্মিকুলার হবে অথবা ল্যাথ শেপের হবে। হ্যাঁ, ল্যাথ শেপ হবে না ভার্মিকুলার হবে, সেটা নির্ভর করবে পুরোপুরি তার ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশন উপরে। কার ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশন? অস্টেনাইট যেটা হলো এবং ফেরাইট যেটা তৈরি হলো, সেটার উপরে নির্ভর করবে যে তারা কি নেচারে, তারা বা কোন শেপে তারা বড় হবে, ঠিক আছে? তো আমরা যদি দেখি এটা হচ্ছে না 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 কথা বলবো না, আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের লিকুইড, হ্যাঁ, শেপ হচ্ছে আমাদের দুইটা শেপ, এই হচ্ছে আমাদের কোন রিলেশনশিপ হচ্ছে আমাদের, দেখো আমাদের ওরিয়েন্টেশন গুলো বলে দেওয়া আছে। যদি আমাদের পার্টিকুলার আমাদের যে মিট যদি করে কেএস এর জন্য যেটা, সেটা যদি মিট করে তাহলে সে হবে ল্যাথ শেপের, যদি সে মিট না করতে পারে তাহলে হবে আমাদের
কি হবে ভার্মিকুলার শেপের আমাদের হবে, ঠিক আছে। তো পুরোটাই আমাদের নির্ভর করবে, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ফিউশন বাউন্ডারি, ঠিক আছে। ফিউশন জোন আমাদের এই আরো এখানে এবিসিডি অনেক কিছু আছে, এটা নাই, এটা একটা পেপারেরই, তো ওইখান থেকে আরো কিছু আছে, ওগুলো আমাদের দরকার নেই। হ্যাঁ, তো এটা হচ্ছে কোনটা আমাদের লেথ কোনটা ভার্মিকুলাইট আবার একটু দেখাবেন এই ইমেজটাতে। এই যে ব্ল্যাক যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ল্যাথ, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ওকে, ভার্মিকুলার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের লিকুইড, এটা হচ্ছে আমাদের ফিউশন জোন, ফিউশন বাউন্ডারি। এই বাউন্ডারি থেকে আমাদেরকে তৈরি হলো এখানে হয়ে আস্তে আস্তে সে গ্রো করছে। কিভাবে গ্রো করছে পুরোটাই তার ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশন কি বলছে তার উপরে সে গ্রো করবে, ঠিক আছে। আর আর অন্য কোনো কিছু নেই। সরি, আমার এখানে আজকে এমবিএন নয়েজ একটু বেশি, যা একটু ই করে দিও, কিছু মনে করো না। তো এখন যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এই যে ল্যাথ যদি দেখি, হ্যাঁ, আমরা এভাবে করে আমরা কিছু দেখি, আমরা এরকম ছবি, এই ছবি কিন্তু আমরা আঁকতে পারবো না। আমি এই ছবি কিভাবে আঁকবো, একটা লাইন টেনে এরকম করে করে আমি দিয়ে দিতে পারবো না, আমি পারবো না। যে ছবি আমি আঁকতে পারবো সেই ছবি স্যার কিন্তু আমি এখানে লেদ আর ভার্মিকুলার এই দুটো তো স্যার আমি এই ইমেজটাতে স্পেশালি একে দেখাতে পারবো না। এই ইমেজটা তো বুঝতেও পারছি, মানে ডান দিকে এটাতে ডান দিকে শুধু ল্যাথ দেখানো আছে, আর কিছু নেই। কিভাবে বুঝবো যে ডান দিকেটা শুধু লেদ, ডান দিকে যেটা ভার্মিকুলার নয়, কিভাবে বুঝবো? কিভাবে বুঝবো, আমি শেপ দেখে বুঝছি, এই যে এটা হচ্ছে আমাদের ল্যাথ শেপের, ঠিক আছে। এই যে আমাদের ল্যাথ শেপটা কি হচ্ছে, আমি এগুলো হচ্ছে, হ্যাঁ, আমাদের যেরকম মনে করো আমরা যখন 214 এ আমরা যখন মেটালোগ্রাফি করছি, এখন ফেরাইট বা পারলাইট আমরা বুঝলাম কিভাবে, আমরা কোনটা ফেরাইট মেইনলি কোনটা পারলাইট বুঝলাম মেইনলি কিভাবে? আমরা কালার দেখে অথবা আমরা গ্রেন দেখে ফেরাইট আর সিমেন্টেড বুঝি, আর যেখানে ফেরাইট আর সিমেন্টের পাশাপাশি ব্যান্ড বাই ব্যান্ড আকারে আসে সেটাই পারলাইট। মানে এইটাই আর কি, এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বুঝলাম এটা হচ্ছে আমাদের ল্যাথ শেপের ফেরাইট, ঠিক আছে। এখন আসি কুলিং রেটের ইফেক্ট কি। কুলিং রেটের সবচেয়ে বড় ইফেক্ট হচ্ছে তারা সলিডিফিকেশন মোডটাকে তারা চেঞ্জ করে দিতে পারে। সলিডিফিকেশন মোড কিভাবে চেঞ্জ করে দিতে পারে আমরা একটু দেখি। যদি লো ক্রোমিয়াম নিকেল রেশিও হয়, যেখানে হচ্ছে আমাদের মানে মানে হচ্ছে হাই নিকেল আছে, হাই নিকেল থাকলে আমাদের কি হওয়ার কথা, কোন ফেজ হবে, অস্টেনাইট নাকি ফেরাইট? নিকেল বেশি হলে আবরার, আমার কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। নিকেল বেশি থাকলে কোন ফেজ তৈরি হয়, স্টেবল হবে কে, অস্টেনাইট স্টেবল হবে নাকি স্টেবল হবে? অস্টেনাইট স্টেবল হওয়া উচিত। হ্যাঁ, অস্টেনাইট স্টেবল হতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি এখন ফর লো ক্রোমিয়াম নিকেল রেশিও যদি মানে হাই নিকেল হয়, সেখানে ফেরাইট কন্টেন্ট ডিক্রিজেস উইথ ইনক্রিজিং কুলিং রেট। কুলিং রেট যত বাড়বে ফেরাইট কন্টেন্ট তত কমে থাকবে। লো ক্রোমিয়াম নিকেল রেশিও অলওয়েজ সলিডিফাইজ উইথ অস্টেনাইট অ্যাজ দ্য প্রাইমারি ফেজ। অস্টেনাইটটা হচ্ছে আমাদের প্রাইমারি ফেজ হিসেবে থাকবে। and their ferrite content decreases with increasing cooling rate because কেন হচ্ছে আমাদের যতটুকু ফেরাইট থাকার কথা, তুমি যদি কুলিং রেট যদি বাড়িয়ে দাও, যত কুলিং রেট বাড়াবা তত হচ্ছে ফেরাইটের পরিমাণ তত কমতে থাকবে। কেন কমতে থাকবে, সলিউট রিডিস্ট্রিবিউশন, মানে আমি যখন পোস্ট ওয়েল ফেজ ট্রান্সফার হবে সলিড অবস্থাতে, তখন কি সলিউট রিডিস্ট্রিবিউশন হচ্ছে, ঠিক না। সলিডিফিকেশন সময় তো ডিস্ট্রিবিউশন হয়েছে, এখন হচ্ছে রিডিস্ট্রিবিউশন হবে। সলিড রিডিস্ট্রিবিউশন হচ্ছে হায়ার কুলিং রেটে হচ্ছে আমাদের কি হয়, রিডিউসড হবে। একটা মিনিট সরি। আচ্ছা, সলিড, আচ্ছা দাঁড়াও আমি আবার একটু বলি। যদি লো ক্রোমিয়াম এটা তো কুলিং রেটের কথা বলছি, সরি। যদি লো ক্রোমিয়াম নিকেল রেশিও হয়, তাহলে হচ্ছে তার মানে লো রেশিও মানে হচ্ছে আমাদের নিকেল এখানে বেশি আছে। যদি এই ঘটনা ঘটে, আমি যত কুলিং রেট বাড়বে, কুলিং রেট আমাদের কখন বাড়ে, ওয়েল্ডিং এর সময় কুলিং রেট কখন বাড়ে, ফার্স্ট ওয়েল্ড স্পিড। আমি যখন ফার্স্ট স্পিডে যাব তখন আমাদের কুলিং রেট কি হবে, আমাদের বেশি হবে। তো কুলিং রেট যখন আমাদের বেশি হবে, ফেরাইট কন্ট্রোল দেখা যাবে আমাদের আলটিমেটলি মাইক্রোস্ট্রাকচারে কম পাবো। কেন কম পাবো, কারণ কুলিং যখন আমাদের রেট যখন ফাস্টার হবে, তখন সলিউট যেটা আছে, সলিড মানে কি, এখানে সলিউট কে,
সলিড কে আমাদের এই যে আমরা যে অ্যালয় নিয়ে পড়ছি সেখানে সলিড কে ক্রোমিয়াম এবং নিকেল দুটোই তো স্যার সলিউট আয়রন সলভেন্ট। তো হচ্ছে সলিড ডিস্ট্রিবিউশন যখন হচ্ছে হাই কুলিং রেটে অতটা আমাদের ইফেক্টিভলি হবে না। আবার যদি আমাদের জাস্ট একটু অন্যদিকে দেখি, যদি আমাদের নিকেল যদি কম থাকে তার মানে কি আমাদের ক্রোমিয়াম নিকেল রেশিওটা যদি আমাদের বেশি হয়, মানে আমরা জাস্ট এইভাবে চিন্তা করি রেশিও বাদ দিই, হাই নিকেল আর লো নিকেল। হাই নিকেল হলে মানে কি ক্রোমিয়াম কম থাকবে, তো ক্রোমিয়াম কম থাকা মানে কি সেখানে আমাদের হাই নিকেল থাকা মানে হচ্ছে সেখানে আমাদের অক্সিডেট প্রাইমারি ফেজ হবে, লো নিকেল থাকা মানে হচ্ছে সেখানে হচ্ছে আমাদের ক্রোমিয়ামটাকে প্রাইমারি ফেজ হওয়ার চান্স সেখানে আমাদের বেশি থাকবে, তাই না? যদি ক্রোমিয়াম বেশি থাকে, ফেরাইট তখন ফেরাইট হচ্ছে আমাদের প্রাইমারি ফেজ হওয়ার চান্স তখন আমাদের বেশি থাকবে। যদি আমাদের লো নিকেল হয়, যদি আমাদের হাই ক্রোমিয়াম নিকেল রেশিও হয় তার মানে হচ্ছে লো নিকেল, তাহলে হচ্ছে ফেরাইট কন্টেন্ট হচ্ছে কুলিং রেট বাড়ানোর সাথে সাথে বাড়বে। আমরা দেখতেছি একটু পরে solidify with ferrite as primary phase, লো নিকেল মানে হচ্ছে ক্রোমিয়াম হাই, তার মানে হচ্ছে যে ফেরাইটটা হচ্ছে আমাদের প্রাইমারি ফেজ হলো, ফেরাইট কন্টেন্ট বাড়বে উইথ ইনক্রিজিং কুলিং রেট, বিকজ হচ্ছে আমাদের যে ডেল্টা অস্টেনেটের যে ট্রান্সফরমেশন হচ্ছে লেস টাইম টু অকার এট হাই কুলিং রেট, হাই কুলিং রেটে তারা কম টাইম পাবে ঘটার জন্য। তার মানে স্যার কুলিং রেট বাড়িয়ে দিলে যে ফেজটা ছিল প্রিডমিনেন্ট সেটা আরো বেশি ডমিনেন্ট হয়ে যায় এবং ওই ফেজটা স্যাচুরেট হয়ে যায়, সেকেন্ডারি ফেজের মধ্যে অ্যাবজর্ব হয়েই থাকে, বের আসার সুযোগ পায় না। এখন আমরা হচ্ছে এলমার এজেল তারা হচ্ছে আমাদের একটা আয়রন ক্রোমিয়াম নিকেল একটা অ্যালয় তারা হচ্ছে ইনভেস্টিগেট করেছিল, হ্যাঁ এখন করেছিল। এখন দেখো এখানে এদিকে হচ্ছে আমাদের ক্রোমিয়াম এই পাশে বাড়ছে আর নিকেল হচ্ছে আমাদের এদিকে বাড়ছে, এরকম একটা কেসে তারা এখানে 7টা অ্যালয় নিয়েছে, 1 2 3 4 5 6 7, 7টা অ্যালয় নিয়েছে। আমরা বুঝতে পারছি যে কোনটাতে প্রাইমারি হচ্ছে আমাদের অস্টেনেট, কোনটাতে হচ্ছে আমাদের মিক্সচার থাকবে, কোনটা হচ্ছে প্রিডমিনেন্টলি ফেরাইট হচ্ছে আমাদের প্রাইমারি ফেজ হিসেবে থাকবে। এখন আমাদের কি ঘটবে, তারা বেসিক্যালি এখন যেটা তারা করছে এই অ্যালয় গুলোকে এরকম 7টা অ্যালয় নিচ্ছে, 7টা অ্যালয়কে বিভিন্ন কুলিং রেটে তারা কুল করছে। কিভাবে ভিন্ন ভিন্ন কুলিং রেটে কুল করছে? বাই ট্রাভেল স্পিডটাকে চেঞ্জ করে করে তারা ভিন্ন ভিন্ন রেটে কুলিং করছে। তাহলে যখন আমাদের কুলিং স্পিড যখন অনেক কম থাকবে, জাস্ট 10 সেকেন্ডস আমি আসছি, 10 সেকেন্ডস। যখন আমাদের কুলিং রেট যখন স্লো থাকবে, যেরকম মনে করো 1 মিটার পার সেকেন্ড, 1 মিলিমিটার পার সেকেন্ড এরকম করে যখন যাচ্ছি, এবং যেখানে হচ্ছে আমাদের লো ক্রোমিয়াম নিকেল রেশিও, লো নিকেল ক্রোমিয়াম নিকেল রেশিও মানে হচ্ছে আমাদের কি বেশি আছে, নিকেল বেশি আছে, তাই না? তার মানে এখানে আমাদের কি থাকবে, মেইনলি আমরা প্রাইমারি ফেজ হিসেবে কি পাবো, অস্টেনেটকে পাবো। আবার উল্টোটা যদি বলি, এই পাশে যদি হয় তার মানে কি, যেখানে হচ্ছে রেশিওটা যখন আমাদের হাই থাকবে তার মানে হচ্ছে আমাদের ক্রোমিয়াম বেশি থাকবে, তখন আমাদের প্রিডমিনেন্টলি আমরা ফেরাইট হিসেবে পাবো। এখন আমাদের মাইক্রোস্ট্রাকচার কি দাঁড়াবে এই জায়গাটাতে, এখানে হচ্ছে 7টা অ্যালয় দেওয়া আছে। তো অনেক সময় যেটা আমি করি পরীক্ষার সময় এই ছবিটা হুবহু তুলে দিই, হ্যাঁ ওই যে এই পাশে ক্রোমিয়াম কম্পোজিশন দেওয়া আছে, ক্রোমিয়াম এবং নিকেল কম্পোজিশন দেওয়া আছে, অ্যালয়গুলোর নাম বলা আছে, কি কি ফেজ সব বলে দেওয়া আছে, হ্যাঁ উইটনেসডেন, সেলুলার, ম্যাসিভ, তারপর হচ্ছে পারমিকুলার, ইন্টারডেনড্রাইটিক, তারপরে হচ্ছে সবকিছু বলে দেওয়া আছে। এখন বলে দিলাম যে এই অ্যালয়গুলোতে কখন কোনটা হতে পারে, বা সেই জিনিসগুলো আমাকে একটু আইডেন্টিফাই করে দেওয়ার জন্য, বা সেটা মাইক্রোস্ট্রাকচার কি হতে পারে, কেন মাইক্রোস্ট্রাকচার এরকম, সেগুলো একটু আলোচনা করার জন্য। তো আমরা নরমালি আমরা যদি দেখি আমাদের এরকম যদি হয় অ্যালয়েস 1 and 3, তার আমরা একটু আগে দেখলাম অ্যালয় 1 2 অ্যালয় 3, এগুলো আমাদের প্রাইমারি আমাদের অস্টেনেট হিসেবে মোস্টলি তারা সলিডিফাই করবে লো কুলিং রেটে। অ্যালয় 1 হচ্ছে আমাদের একদম অস্টেনেট হিসেবে তারা প্রাইমারি অস্টেনেট হিসেবে থাকবে, কোনো ধরনের কোনো ফেরাইট থাকবে না, ঠিক আছে? আমাদের কোনো ধরনের কোনো কিছু থাকবে না এখানে। আমাদের হচ্ছে সেলুলার বলি, ডেনড্রাইটিক বলি, যাই বলি না কেন, আমাদের দুই রকম ভাবে আমরা পেতে পারি ডিপেন্ডিং অন আমাদের ট্রাভেল স্পিড বেশি হওয়া মানে আমাদের কুলিং রেটটাও আমাদের বাড়িয়ে দেওয়া, ঠিক আছে? কুলিং রেট আমাদেরকে বাড়িয়ে দেওয়া। সেখানে অ্যালয় 1 এ আমাদের এই যে এখানে অ্যালয় 1 যেটা আছে এটা আমাদের পিওর, এখানে অস্টেনেটি থাকবে। অ্যালয় 2 এবং 3 তে কিছু অস্টেনেটের সাথে প্রাইমারি অস্টেনেটের সাথে কিছু আমরা সেকেন্ডারি আমরা কিছু ফেরাইট পাবো। এই আগে এ লিখছি, এ হচ্ছে প্রাইমারি, পরে এফ লিখেছি, এটা হচ্ছে সেকেন্ডারি ফেজ, এটা হচ্ছে আমাদের প্রাইমারি ফেজ, ঠিক আছে? এইভাবে করে লিখলাম।
তাহলে আমরা এটা পাবো। তার মানে হচ্ছে কিছু ফেরাইট পাবো, যে ফেরাইট গুলো আমাদের কি হবে, ইন্টারডেনড্রাইটিক ফেরাইট হবে, তাই না? ইন্টারডেনড্রাইটিক হোক বা ইন্টারসেলুলার হোক, যেটাই হোক। তো আমাদের এরকম করে আমরা আমরা কিছু ফেরাইট আমরা পাবো অ্যালয় 2 এবং অ্যালয় 3 তে। অ্যালয় 1 গেল, অ্যালয় 2 গেল, অ্যালয় 3 গেল। তাহলে আমরা এখন আমরা অ্যালয় 4, 5, 6, 7 আমরা সব এইভাবে এক্সপ্লেইন করতে পারবো না? 5 থেকে 7 এ কি হচ্ছে মেইনলি আমাদের বেশ টাফ হবে স্যার। টাফ হবে না। হ্যাঁ, টাফ হবে স্যার না। কেন স্যার আমাকে তো ফেজ ডায়াগ্রাম থেকে তো স্যার এক্সপ্লেন করতে হবে যে আমি কি এক্সপেক্ট করতে যাচ্ছি। আরে বাবা, আমি তো তোমাকে এখানে দিয়ে দিয়েছি। তুমি কি ফেস পাবা সেটা তো আমি তোমাকে বলে দিয়েছি, শেপ মরফোলজি সহ বলে দিয়েছি। ফেস বলে দিয়েছি, অস্ট্রেট পাচ্ছ। তোমাকে আমি শেপ মরফোলজি বলে দিয়েছি, সব বলে হ্যাঁ, দিয়েছি। কিন্তু স্যার কেন এটা হয় সেটা তো এক্সপ্লেন করতে হবে। ফেজ ডায়াগ্রাম লাগবে, কুলিং রেট থাকবে, আপনি যে প্রিন্সিপাল গুলো কিছুক্ষণ আগে বললেন সেগুলো অ্যাপ্লাই করতে হবে। মানে ইমেজটা টোটাল ইন্টারপ্রিটেশনটা স্যার ম্যাসিভলি ডিফিকাল্ট এন্ড লেংদি। আচ্ছা, লেংদি হতে পারে। আচ্ছা তোমার, আচ্ছা লেংদি হতে পারে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে বলো, কিন্তু টার্ম ফাইনালে তো ডিফারেন্ট। মানে তার মানে বুঝতেই পারছো এটার কোশ্চেন আসা মানে হচ্ছে 35 মার্কস এর কোশ্চেন, তাই না? আর যদি 35 না দিয়ে যদি 17.5 দেওয়া হয়, আমি সাধারণত আমার 8টা কোশ্চেন থাকে, 17.5 দেওয়া থাকলে তুমি তোমার অ্যান্সারটাকে সেভাবে করে লিখতে হবে। আমি নিশ্চয়ই তখন 7টা অ্যালয় তোমাকে এক্সপ্লেন করতে বলবো না, হয়তো 2টা বা 3টা বলবো। সেক্ষেত্রে স্যার সম্ভব, কিন্তু খুব কেয়ারফুলি ইন্টারপ্রেট করতে হবে। বিশেষ করে স্যার ট্রিপল ফেজ রিজিয়ন থেকে একবার অস্টেনাইট, তারপর অস্টেনাইট থেকে আবার অস্টেনাইট প্লাস ফেরাইট, তারপর সেখান থেকে আবার ফেরাইট, কিছু কয়েকটা হয়েছে বিশেষ করে 4 এর পরে কয়েকটা। ওই চার্টটাতে স্যার আবার নিয়ে এলে স্যার ওই আগে একদম প্রথম যে 1 থেকে 7 ওই প্রত্যেকটা চার্ট যেখানে ছিল ওটা স্যার হলে ভালো হতো স্যার। এর আগে যে স্যার জি স্যার এখন যেমন ধরেন যে 7 স্যার। আচ্ছা জি আমরা স্যার, এই যে না করি, আমাদের 37 বাজে, আমরা অলমোস্ট 40 মিনিটস ওভার। আমি আরেকটু করে দেই, এভাবে করে তোমরা বাকিগুলো তোমরা জাস্ট দেখে নেবে। দেখে নিয়ে আমি জাস্ট এখানে একটু বলতে চাচ্ছি যে ডেনড্রাইটিক আন্ডারকোলিং একটু বলি। হ্যাঁ, ডেনড্রাইটিক টিপে আমাদের কি হচ্ছে, তারা একটু দেখেছিল যে আমাদের সলিডিফিকেশন মোড আমরা চেঞ্জ করে ফেলতে পারি কিভাবে। ফেরাইট থেকে আমরা অস্টেনাইটে প্রাইমারি ফেরাইট, প্রাইমারি অস্টেনাইটে আমরা চেঞ্জ করে ফেলতে পারি যদি আমাদের কুলিং রেট হাই থাকে। সেখানে কি হতে পারে, ডেনড্রাইট টিপ যদি কোনো কারণে আন্ডার কুলিং হয় সেখানে আমরা এই ঘটনা ঘটতে পারে। আমাদের অ্যালয় কম্পোজিশন ছিল এটা, এখানে আমাদের কি হওয়ার কথা ছিল, প্রাইমারি আমাদের আমাদের এই জায়গাটাতে আমাদের কি থাকবে, হ্যাঁ আমাদের এই ফেজটা যখন হচ্ছে আমাদের এখানে আমরা স্লো কুলিং যদি হয় আমরা সেখানে হচ্ছে আমাদের কিছু ফেরাইট, মেইনলি ফেরাইটই থাকবে। কিন্তু যদি আমাদের আন্ডার কুলিং হয়, হাই কুলিং রেট যদি হয়, সেখানে হচ্ছে ডেনড্রাইট টিপ যেগুলো আছে, ডেনড্রাইট টিপে আমাদের আন্ডার কুলিং হবে। ডেনড্রাইট টিপে যদি আন্ডার কুলিং হয় তাহলে আমাদের এইখানে আমাদের চলে আসলো, যদি আমাদের যদি লিকুইডাস গুলো যদি আমাদের এরভাবে চলে আসে, এই দিকে চলে আসে, তখন আমাদের রিজিয়নটা শিফট হয়ে যাবে। রিজিয়নটা শিফট হয়ে গেলে তখন আমাদেরকে মনে হবে ওই লোকালি ওই জায়গাগুলোতে আমাদের যেখানে ফেরাইট হিসেবে তার থাকার কথা ছিল, ফেরাইট হিসেবে না থেকে সেই জায়গাতে অস্টেনাইট হিসেবে সে সলিডিফাই হবে। তখন মনে হবে যে আমাদের প্রাইমারি ফেজ যেটা আমাদের ফেরাইট থাকার কথা ছিল, ফেরাইটটা না হয়ে প্রাইমারি ফেজ হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের অস্টেনাইট। এভাবে করেও আমরা কিন্তু ডেনড্রাইটিক আন্ডারকুলিং এর মাধ্যমে আমরা আমাদের চেঞ্জ করতে পারি। এই পার্টটা বুঝলাম না। কথা বলো না, আবার বলছি, আমাদের জাস্ট কুইক একবার বলছি, আমাদের জাস্ট একটা মিনিট। সরি, আমাদের একটা ফেজ ছিল, আমি এই ছবিটা আমি এখানে বলি, আমাদের একটা ফেজ ছিল মনে করো যেটা হচ্ছে আমাদের ফেরাইট হিসাবে সে কুল হওয়ার কথা, ম্যাট্রিক্সের প্রাইমারি ফেজ আমাদের ফেরাইট আসবে। এখন যদি আমাদের এখানে ডেনড্রাইট যেগুলো আছে, ডেনড্রাইটে যদি আমাদের ডেনড্রাইট টিপ গুলোতে যদি আমাদের এখানে আন্ডার কুলিং হয়, তাহলে লোকালি ওই জায়গাগুলোতে তখন আমাদের কি হবে, ফেজ ডায়াগ্রাম আমাদের শিফট হবে। ফেজ ডায়াগ্রামে আমাদের যে ট্রিপল পয়েন্ট, বা আমরা যদি বলি যে আমাদের যদি আমাদের এই লিকুইডাস লাইন বা এটা যদি আমাদের শিফট হয় বা চেঞ্জ হয়ে যায়, তখন দেখা গেল যে আমরা কি করেছি, আমাদের একটা ফেজ যা ছিল আমাদের চেঞ্জ যদি হয়, তাহলে ওইটা জায়গাতে আমাদের সম্পূর্ণ আরেকটা ফেজ চলে আসতে পারে না। আমাদের সেইখানেও আছে, জি স্যার, হতে পারে। এইখানেও আমাদের শিফট হবে। যদি এরকম শিফট হয়ে যায়, আমাদের যে পয়েন্ট গুলো যদি আমাদের লিকুইডাস লাইন যদি আমাদের শিফট হয়ে যায়, তার মানে তখন যেটা আমাদের প্রাইমারি ফেরাইট হিসেবে যে বেসিক্যালি মানে সলিডিফাই হতো, লিকুইড না সলিডিফাই হতো, সে তখন কি হবে, সে অস্টেনাইট হিসেবে সে দেখা গেল যে সলিডিফাই হওয়া শুরু করছে। আমাদের শিফটিং এর কারণে, আমাদের ফেজ ডায়াগ্রামে লিকুইডাস লাইন শিফটিং এর কারণে আমাদের দেখা গেল যে যেটা আমাদের ফেরাইট হওয়ার কথা ছিল সেটা না হয়ে সে শিফটিং এর কারণে সে দেখা গেল যে আমাদের অস্টেনাইট হিসেবে আমাদেরকে সে সলিডিফাই করছে। কনসেপ্টটা বুঝলাম। এখন স্যার ওই ফেজ ডায়াগ্রাম থেকে একটু দেখান তো, ফেজের কোন কম্পোজিশন রেঞ্জ এটা হয়েছে।
আমাদের রেঞ্জ বাদ দাও। এখানে তো আমি তো কম্পোজিশনে যে সি নটের জন্য আমি আর না, আমাদের শেষের দিকে চলে আসছি, আমি জাস্ট এই চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি, আমি আর কথা বলবো না। এখন আমাদের যদি একটা সিসিটি ডায়াগ্রাম দেখি লো অ্যালয় স্টিলের জন্য, প্লেন কার্বন স্টিলের মধ্যে হালকা একটু আমি অ্যালোয়িং করলাম, হ্যাঁ মনে করো 0.5% অ্যালোয়িং করছি, 8% আমি করে, এখন যদি আমাদের দেখি, আমরা যদি একটা সিসিটি ডায়াগ্রাম দেখি, সিসিটি ডায়াগ্রাম আমরা কি করছি, মনে করো যখন আমাদের কুলিং হচ্ছে আমরা জানি কি আমাদের ফেরাইট হবে, তারপরে আমাদের আলটিমেটলি আমরা বেনাইট পাবো, মার্টেনসাইটও পাবো, তাই না? এগুলো সবই তো আমরা পাবো। এখন আমাদের এইখানে যদি আমরা দেখি, যদি আমাদের কন্টিনিউয়াস কুলিং কার্ভে যদি আমাদের এই যে মনে করো অস্ট্রেলিয়ান গ্রেন গুলো ছিল, হ্যাঁ কুলিং হওয়ার সময় ফেরাইট গুলো কয়েকটা ডিফারেন্ট টাইপের ফেরাইট তৈরি হতে পারে। একটার নাম হচ্ছে আমাদের গ্রেন বাউন্ডারি ফেরাইট, আরেকটার নাম হচ্ছে উইডম্যান স্ট্যাটেন ফেরাইট, আবার হতে পারে আমাদের এসিকুলার ফেরাইট। ঠিক আছে, উইডম্যান স্ট্যাটেনকে অনেক সময় সাইড প্লেটও বলা হয়। আমরা উইডম্যান স্ট্যাটেন স্ট্রাকচার আমরা জানি না, ওই যে আঙ্গুলের মতো এরকম বের হয়ে থাকে যে, মানে স্যার একটা ক্রিস ক্রস লাইনের মতো যেগুলো থাকে, যেটা মনে করেন মিটিওরের মধ্যে পাওয়া যায়, মিটিওর টাইপ স্ট্রাকচার। না না তুমি 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 কমপ্লিকেটেড আমি তোমাকে জাস্ট বলি, এই যে আচ্ছা তোমাকে এই আগে এই ছবিতে দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে যেভাবে করে করে বের হয়ে আসে যে আঙ্গুলের মতো, মনে হয় যে না আঙ্গুলগুলো যেভাবে বের হয়ে আসে সেরকম মনে হচ্ছে না, একটু খাঁচকাটা, এইটা হচ্ছে আমাদের উইডম্যান স্ট্যাটেন স্ট্রাকচার। এই যে নিচের এই জায়গায় দেখো, হ্যাঁ এইটা হচ্ছে আমার উইডম্যান স্ট্যাটেন, আর এটা হচ্ছে আমাদের এসিকুলার, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের গ্রেন বাউন্ডারি ফেরাইট। গ্রেন বাউন্ডারিতে যে ফেরাইট গুলো আসছে সেটা হচ্ছে আমাদের গ্রেন বাউন্ডারি ফেরাইট। এখন যদি আমরা এই ছবিতে যাই, এই ছবিতে যদি যাই, এই যে আমাদের এই যে এখানে দেখো, এই যে এই জায়গাগুলো, এগুলো দেখো এরকম বের হয়ে আসে না, এরকম লম্বা লম্বা হয়ে বের হয়ে আসে না, এগুলো হচ্ছে আমাদের উইডম্যান স্ট্যাটেন ফেরাইট। অনেক সময় এটাকে সাইড প্লেটও বলা হয়, ঠিক আছে, সাইড প্লেটও বলা হয় বা উইডম্যান স্ট্যাটেন বলা হয়। আর বাকিগুলো হচ্ছে এরকম আমাদের গ্রেন বাউন্ডারিতে যদি ফেরাইট থাকে সেটা হচ্ছে গ্রেন বাউন্ডারি ফেরাইট। বা তারপর হচ্ছে আমাদের এই যে ছোট একটু একটু এরকম নরমাল যেগুলো আছে, এই যে এরকম যদি আমাদের এইটা যদি এই শেপে যদি থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে এসিকুলার ফেরাইট, ঠিক আছে? এখন কুলিং রেটের উপরে হচ্ছে নির্ভর করবে আমাদের গ্রেন বাউন্ডারি হবে না উইডম্যান স্ট্যাটেন হবে নাকি হচ্ছে আমাদের এসিকুলার ফেরাইট হবে সেটা। এখন অস্ট্রেট যখন কুল ডাউন হয়, এটাই আমাদের লাস্ট স্লাইড, আজকে আর না, বাকিটুকু তোমরা নিজেরা একটু পড়ে নিও, এটা কঠিন কিছু না, জাস্ট ঠান্ডা মাথায় একবার পড়লেই হবে। Austenite cools down from high temperature, ferrite nucleates at the grain boundary and grows inward. Grain boundary তে ferrite তৈরি হলো, ঠিক আছে, অস্টেনাইটের গ্রেন বাউন্ডারিতে আমাদের ferrite তৈরি হলো, তারপরে গ্রো হচ্ছে। গ্রেন বাউন্ডারি ferrite যেটা তৈরি হলো সেটাকে আমাদের অ্যালোট্রিওমরফিক ferrite অনেক সময় বলা হয়, মানে তার পার্টিকুলার কোনো শেপ নাই, ঠিক আছে, কোনো ক্রিস্টালোগ্রাফি কোনো কিছু সে মেইনটেইন করতেছে না। এটাকে এই গ্রেন বাউন্ডারি ferrite কে অনেক সময় আমরা অ্যালোট্রিওমরফিক ferrite আমরা তাকে বলে থাকি, ঠিক আছে, তার কোনো পার্টিকুলার শেপ তার নাই। যখন লো টেম্পারেচারে হবে, লো টেম্পারেচারে মোবিলিটি অফ দা আমাদের সলিউশন গ্রোথ যেটা আছে, ফ্রন্ট যেটা আছে সেটা ওই যে কমে যাবে। যদি সেটা আমাদের মোবিলিটি কমে যায়, তার মানে তখন তার গ্রোথ গুলো কি হচ্ছে, আমরা কি বলেছিলাম, ইনওয়ার্ড গ্রোথ করবে। গ্রোথ গুলো হচ্ছে এই যেখান থেকে ফেরাইট গুলো ভিতরে গ্রো করবে, ঠিক আছে? গ্রোথ যখন ইররেগুলার হয়ে যাবে, মোবিলিটি যখন কমে যাবে, ইররেগুলার গ্রোথ যখন হবে, তখন কি হবে, এরকম একটা স্ট্রাকচার হবে না? এটা হচ্ছে আমাদের উইডম্যান স্ট্যাটেন স্ট্রাকচার, ঠিক আছে, উইডম্যান স্ট্যাটেন ফেরাইট। তাহলে হয়ে গেল, ঠিক আছে। এখন হচ্ছে যে এই যখন এভাবে করে যখন সাইড প্লেট তৈরি হবে, তারপরে হচ্ছে আমাদের কি হবে, আমাদের এগুলো গ্রো ফাস্টার গ্রো করবে। কেন ফাস্টার গ্রো করবে এখানে লেখা আছে, আমি আর বলছি, একটু দেখে নিও তোমরা, হ্যাঁ। আর হচ্ছে একই সাথে আমাদের এখানে কোন ধরনের ওই যে ডিফিউশন মানে হচ্ছে যে আমাদের আচ্ছা আচ্ছা এই লাইনটা বাদ দিই, এই লাইনটা দরকার নেই আপাতত পড়া। এখন আরো কম টেম্পারেচারে কি হবে, কম টেম্পারেচার হবে উইডম্যান স্ট্রাকচার আমাদের, বা উইডম্যান স্ট্যাটেন ফেরাইট যেটা, সেটাও আমাদের গ্রো করতে পারবে না ইন্টেরিয়রে। তখন কি হবে, নতুন আমাদের ফেরাইট তৈরি হবে। নতুন ফেরাইটটা তৈরি হবে কোথায় তৈরি হবে, ওই যে জায়গায় গ্রো করতেছিল এইটার মাথার সামনে দিয়ে আমাদের নতুন করে আবার ফেরাইট তৈরি হবে। এই ফেরাইটটা হচ্ছে আমাদের এসিকুলার ফেরাইট, ঠিক আছে? তাহলে আমাদের ফেরাইট কি রকম হতে পারে, প্রথম হচ্ছে যে আমাদের অস্টেনাইটের ভিতরে, অস্টেনাইটের গ্রেন বাউন্ডারিতে ফেরাইট তৈরি হবে। এই ফেরাইটের নাম হচ্ছে গ্রেন বাউন্ডারি ফেরাইট। এই ফেরাইটটা অস্টেনাইট গ্রেনের ভিতরের দিকে সে গ্রো করতে থাকবে। গ্রো করতে যখন থাকবে সে কি হতে থাকবে, যদি গ্রোয়িং রেট গুলো ইরেগুলার হয়, ডিফারেন্ট হয়ে যায়, তখন হচ্ছে সোজা আরো অনেক কারণ আছে, হ্যাঁ, শুধু আমরা এটুকুই পড়ি আপাতত এই কোর্সে। আমাদের যখন এরকম ইরেগুলার ভাবে যখন মোবিলিটি থাকবে, তখন আমাদের যে ফেরাইট যেটা গ্রো করবে, সেই গ্রো ফেরাইটটা হচ্ছে আমাদের উইডম্যান স্ট্যাটেন ফেরাইট। উইডম্যান স্ট্যাটেন ফেরাইটকে অনেক সময় আমরা সাইড প্লেট ফেরাইটও বলে থাকি, ঠিক আছে? উইডম্যান স্ট্যাটেন ফেরাইট হয়ে গেল। আমরা উইডম্যান স্ট্যাটেন স্ট্রাকচার আমরা দেখেছি 2 তে, আমরা 214 কোর্সে দেখেছি না?
ওটা আমাদের পড়ানো হয়নি, কিন্তু স্যার আমি এমনিতে মিটিওরাইটের স্ট্রাকচারের ক্ষেত্রে দেখিয়েছি। আচ্ছা আচ্ছা, তো উইটম্যান স্ট্রাটান স্ট্রাকচার মোটামুটি কমন, অনেক জায়গাতেই তোমরা পাবো না, আমাদের মেটেরিয়ালটা যেতে হবে না, আমরা অনেক কিছুতেই আমাদের আছে, স্টিল থেকে শুরু করে সবকিছুতে আমরা আছে। তো আমরা ভেরি গুড, ওটা আমরা দেখলাম। তো আমাদের উইটম্যান স্ট্রাটান স্ট্রাকচার আমরা গেল। এখন উইটম্যান স্ট্রাকচার গুলো গ্রো করছে, কিন্তু তোমার যদি টেম্পারেচার আরো কমে যায়, এই যে আমাদের কি হচ্ছে, হ্যাঁ, টেম্পারেচার যদি আমাদের আস্তে আস্তে যখন আমাদের টেম্পারেচার যদি আরো কমে যায়, তখন কি হবে, উইটম্যান স্ট্রাটান স্ট্রাকচার গ্রো করতে পারবে না, তারা গ্রোথ তাদের হল্ট করবে, ঠিক আছে। তাদের গ্রোথ যদি হল্ট করে, তখন হচ্ছে আমাদের কি হবে, ওই যে ভিতরে যে কিছু আমাদের ইনক্লুশন আছে না, এই যে ইনক্লুশন গুলো, এরকম ভিতরে তো ইনক্লুশন তো থাকবে, ঠিক না, ইনক্লুশন না থেকে কই যাবে, আমাদের কম্পাউন্ড তৈরি হয়, অনেক কিছু তৈরি হয় না। ওই যে যদি আমি অ্যালয় দাও, হ্যাঁ, অ্যালয়িং এলিমেন্ট অ্যাড করো, তখন কি হবে, কার্বাইড তৈরি করে ফেলবে না, কার্বাইড গুলো কি আমাদের ইনক্লুশন হিসেবে থেকে যাবে না। ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে সরি, ফোন বন্ধ করে রাখতে পারছি না, কারণ অনেক সময় অফিস, যেহেতু অফিস থেকে জরুরি ফোন আসে। তো এখন ওইগুলোর উপরে আমাদের হেটেরোজেনাসলি এসিকুলার ফেরাইট আমাদের তৈরি হতে থাকবে, ঠিক আছে। নতুন যে ফেরাইটটা তৈরি হবে, উইটম্যান স্ট্রাটান স্ট্রাকচার গ্রোথ হল্ট করবে, তারা থেমে যাবে, থেমে যে সামনে আমাদের কি তৈরি হবে, নতুন করে আমাদের যে ইনক্লুশন গুলো ছিল সেখানে হেটেরোজেনাসলি আমাদের ফেরাইট তৈরি হবে। সেই ফেরাইটের নাম হচ্ছে আমাদের এসিকুলার ফেরাইট। তাহলে আমরা তিন রকমের আমরা ফেরাইটের স্ট্রাকচার আমরা দেখে নিলাম। তারপরে আমাদের বেনাইট মার্টেনসাইট, ওগুলো তার পরের ইস্যু। এভাবে করে আমরা, যদি তোমাকে এখন আমি অবশ্যই এই ছবিটা তোমাদেরকে আমি আঁকতে দেবো না, কিন্তু এই ছবিটা আমি তোমাদেরকে দিয়ে দিতে পারি, দিয়ে নিচে পুরো ক্যাপশনটাও দিয়ে দিতে পারি, দিয়ে তারপরে কেন স্ট্রাকচার আসলো, কি হতে পারে, কেন আসতে পারে, সেগুলো তোমাদেরকে আমি জিজ্ঞাসা করতে পারি। ফেজ ট্রান্সফরমেশন, ওয়েল্ডিং এর ফেজ ট্রান্সফরমেশনের উপর অ্যাটলিস্ট দুইটা কোশ্চেন মিনিমাম থাকেই আমাদের ঠিক আছে। তো এখন গেল আমাদের এই যে আমাদের কিছু এসিকুলার ফেরাইট দেখো, এই যে একটা ইনক্লুশন দেখতে পাচ্ছ, এই যে কার্বাইড গুলো, কার্বাইড হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে, এই যে ইনক্লুশন, এখান থেকে যে ফেরাইট গুলো তৈরি হয়েছে, এই দেখো আরো ক্লিয়ারলি এখানে আছে, এই ইনক্লুশন থেকে যে ফেরাইট গুলো, এগুলো হচ্ছে ফেরাইট। কেন ফেরাইট, কিভাবে বুঝলাম ফেরাইট, অভিজ্ঞতা থেকে বুঝবো, না বুঝলে আমরা এসিএম এ যাবো, ইডিএক্স করবো, আমরা এক্সআরডি করবো, করে আমরা প্যাটার্ন মিলিয়ে দেখবো যে এটা ফেরাইট কিনা, ঠিক আছে। তো ইবিএসডি করবো, ইবিএসডি করে আমরা কনফার্ম হবো যে এটা ফেরাইট কিনা। তো আমি নিশ্চিত হয়ে নিলাম এটা ফেরাইট। তো এই যে একটা থেকে এইখান থেকে যেগুলো তৈরি হলো, সেটা হচ্ছে আমাদের এসিকুলার ফেরাইট, ঠিক আছে। তাহলে আমাদের মাইক্রোস্ট্রাকচার আসলে এখন কিভাবে আমরা কন্ট্রোল হচ্ছে, আমাদের যদি অ্যালয় এডিশন দেখি, কুলিং রেট দেখি, অক্সিজেন কন্টেন্ট দেখি, আমরা এর আগে বলছিলাম যে অক্সিজেনের কারণে আমাদের কি হয়, এসিকুলার ফেরাইট তৈরি হয়, বা এই টাইপের কথা বলছিলাম, মনে আছে, ওই যে অক্সিজেন করানোর সময়। হ্যাঁ, এখন আমরা ওই ইস্যুগুলোতে আমরা চলে আসছি। তো এখন যদি আমরা দেখি, আমাদের একটা ছিল, এটা ছিল আমাদের অস্টেনাইট, হ্যাঁ, এই যে আমরা ধরে নিলাম অস্টেনাইট, হ্যাঁ, এই হেক্সাগোনালটা, অস্টেনাইটের ভিতরে আমাদের কি হচ্ছে, গ্রেন বাউন্ডারি ফেরাইট তৈরি হচ্ছে, গ্রেন বাউন্ডারি ফেরাইট থেকে তারপর আমরা এখানে কি পাচ্ছি, উইটম্যান স্ট্রাটান স্ট্রাকচার পাচ্ছি, ঠিক না, তৈরি হচ্ছে না, আস্তে আস্তে ভিতরের দিকে, এই যে ভিতর দিকে গ্রো করছে না, উইটম্যান স্ট্রাটান গ্রো করছে না, গেল। তারপরে উইটম্যান স্ট্রাকচার পুরোপুরি প্রিডমিনেন্টলি আমাদের উইটম্যান স্ট্রাটান স্ট্রাকচার আমরা পেতে পারি যদি আমাদের কুলিং রেট স্লো থাকে। তারপরে যদি আমাদের কুলিং রেট, যদি আমাদের অক্সিজেন বা অথবা যদি আমাদের অক্সিজেন কন্টেন্ট যদি আমাদের থাকে, বা অ্যালয়িং এডিশন আমরা করতে থাকি, তখন আমাদের কি হয়, বেনাইটের বদলে আমরা আস্তে আস্তে এসিকুলার ফেরাইট হয়, তারপরে হচ্ছে আমাদের উইটম্যান হয়। এখন কখন কি হবে সেটা নির্ভর করবে আমার অ্যালয়িং এডিশন আসলে কি পরিমাণে আছে, আমাদের কুলিং রেট কি আছে, আমাদের অস্টেনাইটের গ্রেন সাইজ কি ছিল, এবং আমাদের অক্সিজেন কন্টেন্ট কি রকম ছিল সেটা। যদি আমাদের অস্টেনাইটের প্রায়র অস্টেনাইট মানে হচ্ছে প্রায়র অস্টেনাইট, যেটার উপরে আমাদের প্রথম এপিটেক্সিয়ালি আমাদের অস্টেনাইট গ্রো করেছে, সেই অস্টেনাইটটা যদি আমাদের বড় থাকে, গ্রেন সাইজ যদি অস্টেনাইটের বড় থাকে, তখন তার ভিতরে হচ্ছে আমাদের যে ফেরাইট যেগুলো তৈরি হবে, এই যে ফেরাইট যেগুলো তৈরি হবে, সেখান থেকে আমরা আলটিমেটলি আমরা কি পাবো, এখান থেকে আমাদের বেনাইট আমাদের তৈরি হবে, এখান থেকে আমরা কোনো ধরনের এসিকুলার ফেরাইট বা আমাদের উইটম্যান স্ট্রাটান ফেরাইট আমরা পাবো না। উইটম্যান স্ট্রাটান ফেরাইট যখন আমরা পাবো, যখন আমাদের কুলিং রেট হচ্ছে স্লো থাকবে, তখন আমরা পাবো। কুলিং রেট ফাস্টার হলে সেটা আমরা পাবো না। তখন হচ্ছে এরকম করে করে আমাদের স্লো কুলিং রেট হলে আমাদের গ্রেন বাউন্ডারি ফেরাইট গুলো বড় বড় আমরা এরকম গ্রেন বাউন্ডারি ফেরাইট পাবো, যদি একটু ফাস্টার হয় তখন আমরা ছোট ছোট এরকম পাবো। যদি স্লো হয়, বড় বড় গ্রেন বাউন্ডারি ফেরাইট থেকে আমরা এরকম বড় আমরা উইটম্যান স্ট্রাকচার পাবো। যদি ছোট হয় তখন আমরা ছোট গ্রোথ হবে, সেখান থেকে যদি ভিতরে ইনক্লুশন গুলো যদি থাকে, সেই ইনক্লুশন গুলো আমাদেরকে অনেক সময় এসিকুলার ফেরাইট তৈরি করতে আমাদের সাহায্য করবে। কেন করবে সেই জিনিসগুলো এখানে ব্যাখ্যা করা আছে। এই যে দেখো, আমরা সিসিটি ডায়াগ্রাম যদি দেখি, সিসিটি ডায়াগ্রাম তো আমরা জানি, সিসিটি ডায়াগ্রাম যদি দেখি, এটা এই 1
2 3 কুলিং রেট কার বেশি 1 এ বেশি না 2 এ বেশি না 3 এ বেশি 1 এর বেশি 1 এ আমাদের বেশি তার মানে কি 1 এ আমাদের চান্স হচ্ছে আমাদের কি বেশি পাবো আমাদের বেনাইট হওয়ার চান্স বেশি থাকবে যদি স্লো কুলিং রেট হয় আমাদের যদি স্লো কুলিং রেট হয় তখন আমাদের আচ্ছা এখানে মনে হয় একটা ডায়াগ্রাম একটু ভুল আছে আমি এটা তোমাদেরকে একটা ডায়াগ্রামটা একটু কারেকশন করে আমি আপলোড করব একটু আমি দেখে নেব একটু হ্যাঁ যদি আমাদের কুলিং রেট যদি স্লো হয় তখন আমাদের গ্রেন বাউন্ডারি ফেরাইট হতে পারে উইটম্যান স্ট্যাটন হতে পারে বা এসিকুলার ফেরাইট আমাদের তৈরি হতে পারে ঠিক আছে তো এইভাবে করে করে আমাদের এই জিনিসগুলো এখানে এক্সপ্লেনেশন গুলো দেওয়া আছে এখানে এক্সপ্লেনেশন গুলো একটু বলে দেওয়া আছে ঠিক আছে ইনক্লুশন গুলো আমাদের হয়ে গেল এইটা না পড়লেও চলবে ও টাফনেসটা জাস্ট হচ্ছে সরি না এটা থাকুক এটা জাস্ট হচ্ছে অক্সিজেন লেভেলটা থাকলে আমাদের যে এসিকুলার ফেরাইট যদি হয় তখন আমাদের কি হয় সেটার উপরে বোঝানো যায় আমরা যে এর আগে বারবার বলেছি যে আমাদের এসিকুলার ফেরাইট হলে টাফনেস বাড়বে কমবে হ্যান ত্যান যেগুলো আমরা পড়েছিলাম ইম্পিউরিটি পড়ার সময় সেটার সাথে এটা রিলেশন আর কিছু না ঠিক আছে আজকে আমাদের এটা শেষ হলো আমাদের আজকে একটু মনে একটু আমাদের তোমাদের নেক্সট ক্লাস কয়টায় আজকে ক্লাস নাই শিওর না স্যার মনে হয় 12টা ক্লাস আছে বাট শিওর না মানে কি আচ্ছা ঠিক আছে সেটা তোমাদের ব্যাপার আচ্ছা আমরা তাহলে যদি এখন দেখি অ্যাবসেন্ট লিস্ট একটু দেখি আমাদের আনোয়ার ইভান কেউই নাই আজকে আমাদের আচ্ছা স্টুডেন্ট নাম্বার 1 ইয়েস স্যার 4 5 6 7 Yes, sir. 6 9 7 9 তারপরে হচ্ছে 8 9 10 9 9 10 আছি 12 এই সৌগতর কি হয়েছে ওকে আমি ক্লাসে পাই না কেন 12 13 14 15 Present, sir. Yes, 15. 17 18 19 20 21 20 20 21 22 23 24 25 26 27 Yes, sir. 27. 9 30 31 32 33 Yes, sir. 35 31 sir. 36 Yes, 37 34. হ্যাঁ দিচ্ছি আমার দেখো আমি ওখানে লিখছি কারা নাই 39 40 41 yes sir 39 Sir, 43 44 45 Sir, 42 present. হ্যাঁ দিয়েছি 46 45 46 47 48 49 47 present. ঠিক আছে Sir, 50. আমি তো বলছি অ্যাবসেন্ট কার আবার বলছি একটু খেয়াল করো আনোয়ার ইভান তারপর তোমাদের ব্যাচ থেকে হচ্ছে স্টুডেন্ট নাম্বার 6 7 9 11 14 16 17 20 21 22 23 24 26 28 28 35 37 44 48 ঠিক আছে তোমাদের কেউ তো নেই না আচ্ছা তাহলে আমাদের আজকে আমাদের ক্লাস শেষ হলো আচ্ছা এখন যেটা হচ্ছে তোমাদের প্রেজেন্টেশন কি যদি কারো বাকি আছে তোমরা যদি দিতে চাও দিয়ে দাও সিআর এর সাথে কন্টাক্ট করো আমরা দিয়ে দেই তোমাদের ক্লাস টেস্ট কবে হবে সেটাও আমরা কিন্তু ঠিক করতে হবে ক্লাস টেস্ট কবে তোমাদের সিআর এর সাথে কথা হয়েছে